তো আজকের ক্লাসে আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন এই মেকানিজমগুলো একটু দেখবো। SN1 SN2 U1 U2 এই মেকানিজমগুলো, এই হ্যালো অ্যালকেন রিঅ্যাকশনগুলো এক্সপ্লেন করার জন্য আমাদের এই মেকানিজমগুলো একটু জানতে হবে। তো প্রথমে আসছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের আন্ডারে আমরা পড়বো SN1 SN2 এই রিঅ্যাকশন দুটো পড়বো, এই মেকানিজম পড়বো, কোন কোন সাবস্ট্রেটে ভালো হবে তো এইগুলো দেখবো, বা কোন সলভেন্টে। ঠিক আছে, এগুলো একটু আলোচনা করি। তো প্রথমেই আসছে কি, এইখানে একটা সাবস্ট্রেট ধরেছি, ঠিক আছে, এটা একটা ধরো একটা হ্যালো অ্যালকেন একটা কিছু ধরেছি। তো সেখানে কি করছে, নিউক্লিওফাইলটা এই কার্বনটা অ্যাটাক করছে, এখানে এক্সটা লিফট করছে। তো নিউক্লিওফাইল কী করছে, এক্সকে রিপ্লেস করছে বা সাবস্টিটিউট করছে। তো এটা এখানে নিউক্লিওফাইল সাবস্টিটিউট করছে, তাই রিঅ্যাকশনটাকে বলছি ইন জেনারেল এটা জেনারেল একটা স্কিম দিয়েছি, যেটাকে বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো যেটা লিফট করছে, যেখানে এক্সটা লিফট করছে, তো এক্সটা বলছি লিভিং গ্রুপ। ঠিক আছে, তো এখানে আমি যেহেতু হ্যালোজেন ধরেছি, তো এটা হ্যালাইড আয়ন হবে। ঠিক আছে, তো এবার লিভিং গ্রুপ কী বলছে, লিভিং গ্রুপ হচ্ছে গিয়ে an atom or group of atom which is detached from the rest of the molecule during the course of nucleophilic substitution reaction is known as living group. তাহলে বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে যে সমস্ত গ্রুপ বা গ্রুপ অফ অ্যাটম লিভ করে, তো সেটাকেই বলছি আমরা লিভিং গ্রুপ। এবার লিভিং গ্রুপের ওপর কিন্তু রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে। কীভাবে ডিপেন্ড করে, যদি একটা ভালো লিভিং গ্রুপ হয়, যদি সে ইজিলি লিভ করে যায়, তাহলে রেট অফ রিঅ্যাকশন ফাস্টার হয়। যত ইজিলি লিভ করবে তত রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, রেটটা ফাস্টার হবে। এবার লিভিং গ্রুপ কোনটা ভালো বা বাজে কী করে বুঝবো, মনে রাখবে এই উইকার বেস ইজ এ গুড লিভিং গ্রুপ, মানে যার বেসিসিটি যত বেশি কম তার লিভিং গ্রুপ এবিলিটি তত ভালো। আরেকটা এক্সপ্লেনেশন হয় যে লিভিং গ্রুপের স্টেবিলিটি যত বেশি তার ক্ষেত্রে রিঅ্যাকশন রেট তত বেশি। যেমন ধরো এখানে এক্সট্রা লিভ করেছে, যদি এক্সট্রা বেশি স্টেবল হয় তাহলে কী হবে, রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, ফরওয়ার্ড ডিরেকশনে গেলে অটোমেটিক্যালি রেট বেশি হবে। তাহলে লিভিং গ্রুপের স্টেবিলিটির উপরেও কিন্তু রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে। তো হ্যালাইড আয়নগুলোর ক্ষেত্রে লিভিং গ্রুপের অর্ডার হলো কি আয়োডাইড গ্রেটার দেন ব্রোমাইড গ্রেটার দেন ক্লোরাইড গ্রেটার দেন ফ্লোরাইড। তাহলে ফ্লোরিন হলো গিয়ে ওর্স্ট লিভিং গ্রুপ। ঠিক আছে, আর বেস্ট লিভিং গ্রুপ হলো গিয়ে আয়োডাইড। ঠিক আছে, রিজনটা এটাই যে আয়োডাইড হলো গিয়ে উইকার বেস, কারণ ওর কনজুগেট অ্যাসিড এইচআই হলো গিয়ে স্ট্রঙ্গার অ্যাসিড। তাহলে স্ট্রঙ্গার অ্যাসিডের কনজুগেট বেস কী হয়, উইক হয়। তাহলে এটা উইকার বেস, আই মাইনাস উইকার বেস মানে গুড লিভিং গ্রুপ। ক্লিয়ার? একদম চলে যাচ্ছি SN2 মেকানিজমে। SN2 মেকানিজমে কী বলছে, হোয়েন KOH ইজ হিটেড উইথ মিথাইল ব্রোমাইড ইট প্রডিউসেস মিথাইল অ্যালকোহল অ্যান্ড KBr। এখানে KOH বা OH মাইনাসটা হচ্ছে কি নিউক্লিওফাইল, এটা সাবস্ট্রেট, মিথাইল অ্যালকোহল যেটা সাবস্টিটিউটেড প্রোডাক্ট, আর KBr এর মধ্যে ব্রোমাইড মাইনাসটা হচ্ছে কি আমার লিভিং গ্রুপ। এখানে অ্যাকচুয়ালি মেকানিজমে কী হয় বলছে, নিউক্লিওফাইল অ্যাটাকস দ্য কার্বন ফ্রম দ্য ব্যাক সাইড, নিউক্লিওফাইল অ্যাটাকস দ্য কার্বন ফ্রম দ্য ব্যাক সাইড বিয়ারিং দ্য লিভিং গ্রুপ। ঠিক আছে, and during the formation of OH bond and the breaking of CBr bond takes place simultaneously to give the product of methanol. ক্লিয়ার? তার মানে বলছে কি, এই OH নিউক্লিওফাইলটা কী করে, এই লিভিং গ্রুপ বিয়ারিং যে কার্বন মানে CBr, যেটা এই কার্বনটাকে ব্যাক সাইড দিয়ে অ্যাপ্রোচ করে, এই বিয়ারটা রিপ্লেস হয়ে যায়। এখানে যে OH বন্ড যে যুক্ত হচ্ছে আর ব্রোমিনটা যে CBr বন্ডটা যে ব্রেক করছে, এটা কিন্তু সাইমালটেনিয়াসলি হয়। আর এই যেটা তৈরি হচ্ছে আর ব্রেক করছে, এটাকে আমি ডট 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 দিয়ে লিখেছি। ঠিক আছে, আর এই যে তিনটে এইচ এরকম প্ল্যানার অ্যারেঞ্জমেন্টে থাকবে। ঠিক আছে, তো এই কার্বনটা হয় sp2 হাইব্রিডাইজ। এটা হচ্ছে কি রিয়াকশনটা ট্রানজিশন স্টেট। আর SN1 রিয়াকশন একটা স্টেপেই হয়, এটাই হচ্ছে কি ডিটারমাইনিং স্টেপ, একটা স্টেপেই হয়। আর কি এটা দেখাচ্ছে কি ট্রানজিশন স্টেটে কি এই বন্ডটা তৈরি হচ্ছে আর এই বন্ডটা ব্রেক করছে সাইমালটেনিয়াসলি। তো এইগুলো ডটেড ডট দিয়ে লিখেছি, যেটা তৈরি হচ্ছে আর ব্রেক করছে। এবার অক্সিজেনের মাথায় কি নেগেটিভ ছিল, ওই ইলেকট্রন ডোনেট করছে, তাহলে কী হবে, ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, তাহলে কী হবে ডেল নেগেটিভ। আর এ ইলেকট্রন নিচ্ছে ব্রোমিন, তাহলে ও ডেল নেগেটিভ চার্জ ক্রিয়েট করবে, তো ওখান থেকে ওই প্রোডাক্টটা দেবে। ক্লিয়ার? তো এই হচ্ছে গিয়ে মেকানিজম। এবার যেহেতু রিয়াকশানটা একটা স্টেপে হয় শুধুমাত্র, তাহলে রেটটা কিসের ওপর ডিপেন্ড করবে, কনসেন্ট্রেশন অফ OH মানে নিউক্লিওফাইল আর কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট বা সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা লিখতে পারি রেট ইকুয়াল টু এরকম লিখতে পারি K ইন্টু CH3Br, কনসেন্ট্রেশন অফ CH3Br আর কনসেন্ট্রেশন অফ OH ইন্টু, তাই তো। তাহলে যেহেতু রেটটা দুটো সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে, তাই আমি বলতে পারি এটাকে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োমলিকুলার রিয়াকশন, বা শর্টে SN বায়োমলিকুলার বলে 2SN2। ক্লিয়ার? তো এর যদি একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকা যায়, তো এরকম একটা আসে, যেখানে এটা হচ্ছে কি রিয়াক্ট্যান্ট, এটা প্রোডাক্ট,
আর এটা আমার ট্রানজিশন স্টেট। যেহেতু এটা সিঙ্গেল স্টেপ হয় তাই এই একটাই হাম্প দেখতে পেয়েছি, ঠিক আছে। তো আমি কিছু বলছি না। তো যাই হোক, এবার SN1 রিয়াকশনটা দেখি। SN1 রিয়াকশন কি বলছে, when KOH is treated with tertiary butyl bromide it produces tertiary butanol and KBr, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়াল মেকানিজম কী হয়, এই টার্সারি বিউটাইল ব্রোমাইডটা স্লোলি আয়নাইজ হয় বা হিট করলে এরা আয়নাইজ হয়। কেন আয়নাইজ হচ্ছে? আয়নাইজ হয়ে এই বন্ডটা ব্রেক করে যায়। কেন ব্রেক করছে? এই বন্ডটা এমনি ন্যাচারালি পোলার বন্ড একটা, যেখানে এই ইলেকট্রন পেয়ারটা ব্রোমিন নিজের দিকে টেনে রাখে, ঠিক আছে, অ্যাট্রাক্ট করে রাখে, তাই ওটা ডেল নেগেটিভ হয় এমনি, আর এটা ডেল পজিটিভ হয়, ঠিক আছে। আর এই বন্ডটা আয়নাইজ হয়ে যায় কেন ইজিলি? কারণ আয়নাইজ হওয়ার পর যে কার্বোকাটানটা তৈরি করে সেটা একটা 3 ডিগ্রি কার্বোকাটান, হাইলি স্টেবল একটা কার্বোকাটান, তাই এই বন্ডটা কিন্তু আয়নাইজ হয়ে যায়। এটাই হচ্ছে কি রিয়াকশনের স্লো স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ, মানে এই স্টেপের উপরেই রিয়াকশনের রেট ডিপেন্ড করে। এরপরে কি দেখছি, স্টেপ 2তে কী হচ্ছে, এই যে নিউক্লিওফাইলটা আছে ও কিন্তু এসে এই কার্বনে অ্যাটাক করে এখান থেকে আমার প্রোডাক্টটা দেয়। তাহলে এখানে রিয়াকশনের রেটটা কী হবে, সাবস্ট্রেটের ওপর ডিপেন্ড করবে, বা ভালো করে যদি বলতে চাই, দ্য রেট অফ SN1 রিয়াকশন ডিপেন্ডস অন দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, ঠিক আছে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ওপর ডিপেন্ড করে। ভালো এখান থেকে যদি দেখতে চাই, ইকুয়েশন দিয়ে যদি দেখতে চাই, তাহলে বেসিক্যালি কিন্তু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরও ডিপেন্ড করে, ঠিক আছে। এবার যেহেতু এই একটা সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করছে, তাই এটাকে বলতে পারি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিয়াকশন, বা শর্টে SN ইউনিমার 1 SN1। তো এর যদি একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকি, তো এইরকম দুটো হাম্প পাবো, কারণ এখানে দুটো স্টেপ হয়। এখানে কী হচ্ছে, প্রথম স্টেপে এই যে রিয়াক্ট্যান্ট একটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে গিয়ে আমার এই ইন্টারমিডিয়েটটা দিচ্ছে কার্বোকাটানটা আবার ফার্দার প্রোডাক্ট দিচ্ছে। এবার একটা জিনিস এখানে দেখো, এইখানে এইটুকু এটা কি এর অ্যাক্টিভেশন এনার্জি, এটাও এর অ্যাক্টিভেশন এনার্জি, এই অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি এর থেকে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যার বেশি তার কি স্টেপ, তার রেট কী হবে, স্লো, আর যেটা কম তার ফাস্ট। তাই হয়, দেখো ইনিশিয়ালিটা স্লো, পরেরটা ফাস্ট। তাহলে এটা কিন্তু এই কার্ভ দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। তো এই যে ট্রানজিশন স্টেট এঁকেছি, এগুলো এমনি না আঁকলেও চলে, আমি জাস্ট শর্টে বোঝানোর জন্য দেখিয়েছি। যেখানে বেসিক্যালি কি, প্রথমে বন্ডটা ভেঙে যাচ্ছে, তো এরকম ডট 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 দিয়ে কার্বন ডট ডট দিয়ে বিআর, সেটা দেখেছি। এখানে অক্সিজেন আর কার্বনের বন্ড হচ্ছে, সেটাই আমি ডট 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 দিয়ে দেখিয়েছি যে অক্সিজেন আর কার্বনের বন্ড হচ্ছে, আর লাস্টে প্রোডাক্ট লিখেছি। যাই হোক, এরপরে আসছি যে আমার সাবস্ট্রেটের ওপর কীভাবে SN1 SN2 রেট ডিপেন্ড করবে, ঠিক আছে। যে কোন সাবস্ট্রেটে SN1 ভালো হবে, কোনটা SN2 ভালো হবে, সেগুলো দেখবো। তো প্রথমে আমরা যে এক্সাম্পলগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটাকে হচ্ছে মিথাইল ব্রোমাইড নিয়েছি, ইথাইল ব্রোমাইড নিয়েছি, আইসোপ্রোপাইল ব্রোমাইড নিয়েছি, আর টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এই কোশ্চেনটা আসে খুব, যে এই চারটে দিয়ে বলে দেবে SN2 রিয়াকশনের রেট অর্ডার লেখো, বা ব্যাখ্যাও চাইতে পারে, ঠিক আছে, এক্সপ্লেনেশন চাইতে পারে। তো এইবার দেখো যে একটা রিলেটিভ রিয়াকশন রেট দেখছি, এটা কত 30, এটা 1, এটা 0.02, এটা 0.008। তাহলে আমরা বুঝতেই পারছি যে এর ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, তারপরে এটা, তারপরে এটা। এবার এই দুটো কি, এই দুটো হচ্ছে আমার 1 ডিগ্রি, এগুলো 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম প্রাইমারি সাবস্ট্রেটের জন্য SN2 ভালো হয়। এবার কেন ভালো হচ্ছে সেটা একটু এক্সপ্লেন করি। দেখো আমি বলেছিলাম SN2 রিয়াকশনে কী করে, নিউক্লিওফাইল লিভিং গ্রুপ বিয়ারিং কার্বনটাকে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে আর এটাকে ডিসপ্লেস করে দেয়। এই যে এখন অ্যাটাকটা করছে যখন মিথাইল, তখন এটা 3টে H, যখন ও ইথাইলে যাচ্ছে তখন কী হচ্ছে, একটা CH3 গ্রুপ চলে আসছে, এটা লার্জ গ্রুপ, তখন কিন্তু ও স্টেরিক্যালি ইনহিবিট করবে একে অ্যাটাক করার জন্য। যখন আইসোপ্রোপাইলে আছে, দুটো মিথাইল গ্রুপ এসে, তখন কিন্তু স্টেরিক্যালি আরও বেশি রিপেল করবে নিউক্লিওফাইলটাকে। ও কিন্তু এর থেকে এখানে রিয়াকশন করা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাবে, ঠিক আছে, এর তুলনায়। ইথাইলের তুলনায় আইসোপ্রোপাইলে অ্যাটাক করা বেশি টাফ। যখন এটা টার্ট বিউটাইলে যাবো, তখন কি 3টে মিথাইল গ্রুপ এসছে, তখন কিন্তু স্টেরিক্যালি সিভিয়ার স্টেরিক রিপালশন দেখাবে। এ কিন্তু ইজিলি নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে পারবে না বা পৌঁছাতে পারবে না, রিয়াকশন রেট স্লো হয়ে যাবে বা রিয়াকশনটা হবে না, ঠিক আছে। তো এটাই জাস্ট এরকম সহজে ব্যাখ্যা করা রয়েছে। যদি এই হ্যালোজেন যেই কার্বনে আছে সেটা হলো আলফা কার্বন, তাহলে আলফা কার্বনে যদি if large alkyl group is present at the alpha carbon, then it creates severe steric repulsion, and as a result the nucleophile cannot approach to the carbon and rate of reaction decreases, ঠিক আছে। যদি একটা লার্জ অ্যালকিল গ্রুপ থাকে আলফা কার্বনে, তাহলে কিন্তু ইজিলি এখানে পৌঁছাতে পারবে না স্টেরিক রিপালশনের জন্য, তাহলে রেট অফ রিয়াকশন কিন্তু ডিক্রিজ করে যাবে। আর যদি নাম্বার অফ অ্যালকিল গ্রুপ যদি বেশি থাকে, যেমন এই তিনটে যদি কম্পেয়ার করি, এখানে একটা অ্যালকিল গ্রুপ, দুটো অ্যালকিল গ্রুপ, তিনটে অ্যালকিল গ্রুপ, যদি আলফা কার্বনের নাম্বার অফ অ্যালকিল গ্রুপ বেশি থাকে, তাহলেও কিন্তু নিউক্লিওফাইল কিন্তু এখানে সহজে অ্যাপ্রোচ করতে পারবে না, ডিউ টু স্টেরিক রিপালশন, রেট অফ রিয়াকশন কিন্তু ডিক্রিজ করে যাবে, ক্লিয়ার। এবার এই একই সাবস্ট্রেট নিয়ে আমি SN1 রিয়াকশনটা দেখবো। SN1 রিয়াকশানে কি, SN1 রিয়াকশানের অর্ডারটা জাস্ট উল্টো হয়ে যাবে।
রিভার্স হয়ে যাচ্ছে, যেখানে দেখো এর রেট সবচেয়ে হাই, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে প্রাইমারি, তারপরে মিথাইল। রিজনটা কি বলেছিলাম, যে রেট অফ এ SN1 রিয়াকশন ডিপেন্ডস অন স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তাহলে যেখানে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল সেখানে রেট অফ রিয়াকশন হায়ার। তো এইখানে এই যখন কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা ফর্ম করে, এটা কি, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা মিথাইল। এবার আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি দ্যান মিথাইল। তো কেন স্টেবল সেটাও একটু দেখে নিই, যে দিস কার্বোক্যাটায়ন ইজ স্টেবিলাইজ থ্রু প্লাস আই এফেক্ট অফ 3 মিথাইল গ্রুপ অ্যান্ড হাইপার কনজুগেশন অফ 9 hyper conjugable hydrogen atom. This carbocation is stabilized through plus I effect of 2 methyl group and hyperconjugation of 6 alpha hydrogen. ঠিক আছে, কার্বোক্যাটায়নের রেসপেক্টে যে কার্বনটা সেটা বলে আলফা কার্বন, তার হাইড্রোজেনটা বলে আলফা হাইড্রোজেন। এখানে 3টে আলফা হাইড্রোজেন আর একটা প্লাস আই এফেক্ট, এখানে আসতে কোনো স্টেবিলিটি নেই। তাহলে বলতে পারি যে এটা মোস্ট স্টেবল, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে সবচেয়ে বেশি রেট ফার্স্টার হবে কার, টার্সিয়ারি ক্ষেত্রে, তারপরে সেকেন্ডারি, তারপরে ইথাইল, তারপরে মিথাইল। ক্লিয়ার? এইখানে একটা জাস্ট হাইপার কনজুগেশনে কীরকম হয় আমি দেখিয়েছি। এই বন্ডটা জাস্ট ব্রেক করে যায়, এই ইলেকট্রনটাকে দিয়ে দেয়, এটা ইলেকট্রন এখানে দিয়ে দিলে কী হবে, H পজিটিভ হয়ে যাবে, আর এই ইলেকট্রন আর এই পজিটিভ মিলে বন্ড করে ফেলবে। ঠিক আছে, তো এখানে একটা হাইড্রোজেনের জন্য দেখেছি, এই দুটোও দেবে, সিমিলারলি এই তিনটেও দেবে। তাহলে মোট 6টা স্ট্রাকচার পাবো এখানে, এখানে 9টা, এখানে 6টা, এটা 3টে, এটা কোনো পাবো না। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা আসছে যে বেনজাইল ব্রোমাইড আর অ্যালাইল ব্রোমাইড, বলছে ইভেন both are primary substrate but they undergo SN1 reaction at a very much faster rate. তো আমরা তো দেখলাম যে SN1 কারা ভালো দেয়, যারা টার্সারি সেকেন্ডারি এরা SN1 ভালো দেয়। এখানে প্রাইমারি কী করে SN1 ভালো দিচ্ছে? ঠিক আছে, রিজনটা একটাই, যে এরা রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারে। এরা যে কার্বোক্যাটায়নগুলো ফর্ম করে সেগুলো হাইলি রেজোনেন্স স্টেবিলাইজড। রেজোনেন্স স্টেবিলাইজড বলে এরা কী করে, এরা SN1 রিয়াকশন ফাস্টার রেটে দেয়। এরপরে চলে আসি নেচার অফ সলভেন্ট। নেচার অফ সলভেন্ট কি, মানে কোন সলভেন্টে কোন রিয়াকশনগুলো ভালো দেবে। ঠিক আছে, মনে রাখবো পোলার প্রোটিক সলভেন্টে SN1 রিয়াকশনগুলো ভালো হয়, আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে SN2 রিয়াকশনগুলো ভালো হয়। এবার হচ্ছে পোলার সলভেন্ট কি বা প্রোটিক সলভেন্ট কি, এগুলো বলবো। পোলার মানে যার মধ্যে ডাইপোল মুভমেন্ট আছে পার্মানেন্ট, তাকে বলছে পোলার সলভেন্ট। যার মধ্যে নেই তাদের বলছে নন পোলার। প্রোটিক অ্যাপ্রোটিক কি, প্রোটিক হলো গিয়ে যাদের মধ্যে OH NH বন্ড আছে, যেমন ধরো OH মানে এই অ্যালকোহল হবে, ঠিক আছে, জল হবে, NH বন্ড মানে অ্যামোনিয়া হবে। ঠিক আছে, যাদের মধ্যে OH NH বন্ড আছে তাদেরকে বলছে প্রোটিক। ঠিক আছে, আর অ্যাপ্রোটিক কারা, যাদের মধ্যে OH NH বন্ড নেই। CH বন্ড থাকলে সেটাকে কিন্তু অ্যাপ্রোটিক বলবো না, এই প্রোটিক বলবো না। CH বন্ড থাকলে সেটাকে কিন্তু প্রোটিক বলবো না, CH বন্ড থাকলে সেটা বলবো অ্যাপ্রোটিক। প্রোটিক হতে গেলে OH বা NH বন্ড থাকতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবো যে পোলার প্রোটিক সলভেন্টে SN1 রিয়াকশন ভালো হয়। কেন ভালো হয়? কারণ পোলার প্রোটিক সলভেন্ট স্টেবিলাইজেস বোথ দ্য cation and as well as the halide ion, so the reaction shifted to the right hand side and rate of reaction increases. যখন আমরা ফার্স্ট স্টেপে কী হয়েছিল, ফার্স্ট স্টেপটা আমার SN1 রিয়াকশনে রেট ডিটারমিনিং স্টেপ। কী হয়, সেখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করে আর হ্যালাইড আয়ন তৈরি হয়। এইবার ধরো কোনো যদি ওকে স্টেবিলিটি দিয়ে দেয়, যে কার্বোক্যাটায়নটাকে আর হ্যালাইড আয়নটাকে যদি এক্সেস স্টেবিলিটি দেয়, কী হবে, রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে হবে, রেট অফ রিয়াকশন বাড়বে। তো এইখানে কী হয়, পোলার প্রোটিক সলভেন্ট কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন দুটোকেই স্টেবিলিটি দেয়, তাই রেট অফ রিয়াকশন কিন্তু বেড়ে যায়। তো কীভাবে স্টেবিলিটি দেয়, অ্যানায়নটাকে থ্রু হাইড্রোজেন বন্ডিংও স্টেবিলিটি দেয়, হাইড্রোজেন বন্ড করতে পারে। আর এর সাথে কী করে, কার্বোক্যাটায়নের সাথে ডাইপোলার ইন্টারাকশন করে একে স্টেবিলিটি দেয়। কী করে, লোন পেয়ারগুলো একে ডোনেট করে একে কিন্তু স্টেবিলিটি দেয়, এগুলো ডাইপোলার ইন্টারাকশন। ঠিক আছে, তাহলে ক্যাটায়ন অ্যানায়ন দুটোকে স্টেবিলিটি দিতে হচ্ছে, রেট অফ রিয়াকশন হয়। আর SN2 রিয়াকশন কোথায় ভালো হয়, বা পোলার, মনে রাখবে পোলার প্রোটিক সলভেন্ট ফেভার্স দ্য SN2 রিয়াকশন। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ফেভার্স দ্য SN2 রিয়াকশন। এবার পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বলতে কারা কারা, যেমন এটা DMSO ডাইমিথাইল সালফক্সাইড বা DMF NN ডাইমিথাইল ফর্মামাইড বা অ্যাসিটোন। ঠিক আছে, এগুলোতে প্রত্যেকটাতে দেখো CH বন্ড আছে, কোনো NH বা OH বন্ড নেই। ঠিক আছে, তাই এরা অ্যাপ্রোটিক। এই অ্যাপ্রোটিক সলভেন্টগুলো কিন্তু SN2 রিয়াকশন ভালো দেয়, বা SN2 রিয়াকশন এই সমস্ত সলভেন্টে খুব ভালো হয়। ঠিক আছে, কেন ভালো হয়, এরা কি করে, এদের মাথায় কি, এদের এই সব লোন পেয়ার আছে, যেমন অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে। ঠিক আছে, এখানেও অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে। এরা লোন পেয়ার দিয়ে কী করে, যে আমরা যে রিয়েজেন্টটা ইউজ করছি, ধরো KOH ইউজ করছি। ঠিক আছে, KOH কী করে, ওই যখনই আমি সলভেন্টটা ইউজ করছি, ও ধরো কেটাকে স্টেবিলিটি দিয়ে দিতে পারছে। SN2 রিয়াকশনে তার কত কার্বোক্যাটায়ন হয় না, ও কী করবে, ওই KOH এর কেটাকে স্টেবিলিটি দিয়ে দেবে, থ্রু ডাইপোলার ইন্টারাকশন দিয়ে ওকে স্টেবিলিটি দিয়ে দেবে। যেই
কেটাকেও স্টেবল করে দিল, মানে সলভেন্ট এরকম একটা কেজ বানিয়ে ফেললো, সলভেন্ট কেজ, কেটা কি ক্যাপচার হয়ে গেল, আর ওইচটা কী হবে, ফ্রি হয়ে যাবে। এবার ওইচ যত বেশি ফ্রি হয়ে যাবে তত সলিউশনে ওইচের কনসেন্ট্রেশন বেশি, যত সলিউশনে ওইচের কনসেন্ট্রেশন বেশি তত এসিন2 রিয়াকশনের রেট বেশি, তাই তো? যত ও কেটাকে স্টেবিলিটি দিতে পারবে তত ওইচটা কী হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে সলিউশনে, আর যত সলিউশনে ফ্রি তত তার কনসেন্ট্রেশন বেশি। এবার এসিন2 রিয়াকশন নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, রেট অফ রিয়াকশন অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাহলে মনে রাখবো, পোলার প্রোটিক সলভেন্ট এসএন1 কে ফেভার করে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট এসএন2 কে ফেভার করে। খুব মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এটা। এবার দেখবো কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাক্টিভিটি অফ নিউক্লিওফাইল, মানে কনসেন্ট্রেশন আর নিউক্লিওফাইলের অ্যাক্টিভিটির ওপর কীভাবে রিয়াকশন ডিপেন্ড করে দেখবো। আমরা দেখেছি এসএন1 রিয়াকশন শুধুমাত্র কিন্তু কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বা বলতে পারি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, সেখানে কিন্তু নিউক্লিওফাইলের কোনো এফেক্টই নেই। তাহলে আমি যদি স্ট্রং নিউক্লিওফাইল ইউজ করি বা উইক নিউক্লিওফাইল ইউজ করি, তার বা কনসেন্ট্রেশন চেঞ্জ করি, রেট কিন্তু সেম থাকবে এসএন1-এ, ক্লিয়ার? কিন্তু এসএন2 রিয়াকশনের ক্ষেত্রে কী হবে, যদি আমি স্ট্রং নিউক্লিওফাইল ইউজ করি রেট বাড়বে, বা নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে দিই তাহলেও কিন্তু রেট ইনক্রিজ করে যাবে, ঠিক আছে? তো এইখানে কিছু এক্সাম্পল দিয়েছি, নিউক্লিওফিলিসিটি এক্সাম্পল। তো এইখানে এই একটা এক্সাম্পল নিয়েছি যেখানে দেখছি এই বরাবর আমার কী হচ্ছে, নিউক্লিওফিলিসিটি এই বরাবর নিউক্লিওফিলিসিটি ডিক্রিজ হবে, এটা ঠিক আছে, এই বরাবর আমার কী হয়, নিউক্লিওফিলিসিটি ডিক্রিজ করে যায়, ঠিক আছে? আবার সিমিলারলি এই বরাবর আবার কী হয়, এই বরাবর নিউক্লিওফিলিসিটি আবার ডিক্রিজ করে যায়। এখানেও যদি আয়োডিন বা তোমার কী বলে, যদি হ্যালোজেনগুলো দেখি, হ্যালোজেনগুলোর ক্ষেত্রেও এরকম একটা অর্ডার হয় যে আইএ নিউক্লিওফিলিসিটি বেশি ব্রোমিনে, তারপরে ক্লোরিনে, ঠিক আছে? তো এখানেও সিমিলার রিজন, এখানেও কিন্তু তাই হয় যে নিউক্লিওফিলিসিটি বেশি, তারপরে এটা, ক্লিয়ার? তো এরপরে চলে আসি নেচার অফ লিভিং গ্রুপ। তো লিভিং গ্রুপের ওপর কীভাবে ডিপেন্ড করে, মনে রাখবে লিভিং গ্রুপের ওপর কিন্তু বোথ এসএন1 এসএন2 রিয়াকশনের রেট ডিপেন্ড করে। যার ক্ষেত্রে যত ভালো লিভিং গ্রুপ তার ক্ষেত্রে রেট তত হায়ার, ঠিক আছে? তো এইখানে একটা অর্ডার দেওয়া রয়েছে, আমরা এমনি হ্যালোজেনের দেখেছিলাম যে আই মাইনাস গ্রেটার দ্যান বিএল মাইনাস গ্রেটার দ্যান সিএল মাইনাস এফ মাইনাস, এরকম একটা এনএল একটা অর্ডার দিয়ে রেখেছি, মনে রাখতে হলে মনে রাখবে, ঠিক আছে? হ্যালোজেনগুলো মনে রাখো অবশ্যই, আয়োডিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন, ঠিক আছে? এরপরে চলে আসছি হোয়াট ইজ অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। বলছে অ্যান অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল ইজ অ্যান অ্যানোনিক নিউক্লিওফাইল whose negative charge is delocalized by resonance over to unlike atoms or over to like but non-equivalent atoms. They can attack through two different sites. For example, cyanide is an ambident nucleophile. যদি সায়ানাইডটাকে আমরা দেখি তাহলে কী বলছি, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হচ্ছে কি অ্যানোনিক একটা নিউক্লিওফাইল যার মধ্যে সেই নেগেটিভ চার্জটা ডিলোকালাইজেশন হয় দুটো অ্যাটমের ওপরে, ঠিক আছে? দুটো সেম অ্যাটম হতে, দুটো আলাদা অ্যাটম অথবা দুটো সেম কিন্তু নন ইকুইভ্যালেন্ট অ্যাটমের ওপর তাদের চার্জের ডিলোকালাইজেশন হয়। চার্জের ডিলোকালাইজেশন মানে রেজোনেন্স হয়, যেমন এইখানে রেজোনেন্স হয়েছে জাস্ট, ঠিক আছে? আর এরা কি করে, এরা দুটো সাইড থেকে কোনো সেন্টারে অ্যাটাক করতে পারে। আমি সায়ানাইডকে যদি আমি রেজোনেন্স স্ট্রাকচার রাখি, এই ইলেকট্রনটা এই নাইট্রোজেনে দিলে এটা নাইট্রোজেন মাথায় নেগেটিভ হবে, ও যখন এই স্ট্রাকচারে থাকে তখন কিন্তু কার্বন সেন্টার দিয়ে অ্যাটাক করে, আর যে কম্পাউন্ডগুলো ফর্ম করে সেটা বলে সায়ানাইড। আর যখন ওই স্ট্রাকচারে থাকে তখনও কিন্তু নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করে, তখন সেটা হয় আইসোসায়ানাইড কম্পাউন্ড, এই এন সাইড দিয়ে অ্যাটাক করে। আবার এইখানে একটা স্ট্রাকচার রেখেছি নাইট্রো কম্পাউন্ড, ঠিক আছে? এই যখন এই স্ট্রাকচারে থাকে এ অক্সিজেন দিয়ে অ্যাটাক করে, নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করে, ঠিক আছে? তখন ও যখন অক্সিজেন দিয়ে অ্যাটাক করে তখন সেই কম্পাউন্ডের নাম হয় নাইট্রাইট, নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করলে সেই কম্পাউন্ডের নাম হয় নাইট্রো। তো এইখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা এক্সপ্লেনেশন আমি পরে দেবো, যে এখানে আরবিআর কেসিএনের সাথে রিয়াকশন, মানে অ্যালকিল ব্রোমাইডকে কেসিএনের সাথে রিয়াকশন করলে মানে আরসিএন দিচ্ছে, মানে সায়ানাইড দিচ্ছে, যেটা এসএন2 পাথে ফলো করছে, আর যদি এজিসিএন দিয়ে রিয়াকশন করে সেটা আইসোসায়ানাইড দিচ্ছে, এসএন1 পাথে ফলো করছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সায়ানাইডটা কিন্তু অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হিসেবে রিয়াকশন করছে, একটা সিএন তৈরি করছে, একটা এনসি তৈরি করছে, ঠিক আছে? তো এটা কেন হচ্ছে, এটা এক্সপ্লেনেশনটা আমি পরে দেবো অবশ্যই। তো এরপর চলে যাচ্ছি এলিমিনেশন রিয়াকশন। তো এলিমিনেশন রিয়াকশন কি বলছি, অ্যান এলিমিনেশন রিয়াকশন ইজ এ টাইপ অফ অর্গানিক রিয়াকশন ইন হুইচ টু সাবস্টিটিউয়েন্টস আর রিমুভড ফ্রম এ মলিকিউল ইন আইদার ওয়ান অর টু স্টেপ মেকানিজম। বলছি এলিমিনেশন হলো কি এমন একটা অর্গানিক রিয়াকশন যেখানে
একটার বেশি দুটো সাবস্টিটিউয়েন্ট এক সিঙ্গেল স্টেপে অথবা দুটো স্টেপে এলিমিনেট করে যায়, ঠিক আছে? সেই সমস্ত রিয়াকশানগুলোকে বলছে এলিমিনেশন রিয়াকশান, ঠিক আছে? তো এলিমিনেশন রিয়াকশানে খুব কমন একটা হচ্ছে গিয়ে 1-2 এলিমিনেশন। যদি পাশাপাশি দুটো অ্যাডজাসেন্ট কার্বন থেকে যদি দুটো সাবস্টিটিউয়েন্ট এলিমিনেট করে যায়, তাহলে সেই রিয়াকশানটাকে বলছে 1-2 এলিমিনেশন রিয়াকশান, যেটা এখানে একটা এক্সাম্পল দিচ্ছে। তো আমরা সব 1-2 এলিমিনেশন রিয়াকশানই পড়বো। তো 1-2 এলিমিনেশনকে শর্টে বিটা এলিমিনেশনও বলে। তো আমরা E1 E2 যেটা পড়বো সেটা বেসিক্যালি 1-2 এলিমিনেশন বা বিটা এলিমিনেশন। তো একদম চলে আসছি E2 রিয়াকশানে। তো E2 রিয়াকশান কি বলছে when KOH is when alcoholic KOH is treated with ethyl bromide it produces alkene, ঠিক আছে? মানে ইথাইল ব্রোমাইডকে অ্যালকোহলিক কেওএইচ সহযোগে উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। আমরা এর আগে যেগুলো পড়েছি SN1 SN2তে, শুধু একটা জায়গায় আমার জাস্ট একটু মিস করে গেছি আমি, সেখানে যে কেওএইচগুলো ইউজ করেছি সব কিন্তু জলীয়, সেখানে যে কেওএইচগুলো ইউজ করেছি সব অ্যাকোয়াস। বা শর্টে আমি লিখে দিই সবচেয়ে ভালো হয়, বা জাস্ট মনে রাখবে ওখানে যে কেওএইচগুলো ইউজ করেছি SN1 SN2তে সব কিন্তু অ্যাকোয়াস কেওএইচ, ঠিক আছে? এখানে কিন্তু অ্যালকোহলিক কেওএইচ, ঠিক আছে? তো এবার রিয়াকশানটা কী হয়, প্রথমে কি করে, এই যে ইথাইল ব্রোমাইডের স্ট্রাকচার সেটাকে আমি এইভাবে লিখেছি, ঠিক আছে? এইখানে একটা জিনিস মনে রাখবে, দ্য স্টিরিও ইলেকট্রনিক ক্রাইটেরিয়া অফ এ E2 রিয়াকশন ইজ দ্যাট বোথ লিভিং গ্রুপ অ্যান্ড বিটা হাইড্রোজেন শুড বি ইন অ্যান্টি পেরিপ্ল্যানার কনফর্মেশন। মানে এইখানে যে ব্রোমিনটা আর বিটা হাইড্রোজেন এরা যেন সবসময় অ্যান্টি পেরিপ্ল্যানার কনফর্মেশনে থাকে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে? এটা নিয়ারলি কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে? তবেই কিন্তু E2 রিয়াকশন হয়, ঠিক আছে? তো কী হয়, এই ব্রোমিনটার রেসপেক্টে এখানে তো 3টে হাইড্রোজেন, এই 3টে হাইড্রোজেনের মধ্যে যে এরকম 180তে আছে, ওইচটা কী করে, ওই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে। হাইড্রোজেন কী করে, এই বন্ডের ইলেকট্রনটা এই কার্বনে দেয়, এই কার্বনটা কী করে, ওর ইলেকট্রনটাকে এই কার্বনটা কী করে, এই কার্বনের ভ্যালেন্সি কত হবে, বেশি হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে, যেমন সঙ্গে এই ইলেকট্রনটা ব্রোমিনকে দিয়ে লিভ করে দেয়। তাহলে আমি যদি ট্রানজিশন স্টেট আঁকি তাহলে কীরকম হবে দেখতে, এই ওইচটা এই এইচটাকে অ্যাবস্ট্রাক্ট করছে, তো এটা ডটেড বন্ড, এই এইচটা কী হচ্ছে, ইলেকট্রন এখানে মানে ভেঙে যাচ্ছে, তাহলে এখানেও ডটেড বন্ড, এখানে ইলেকট্রন দিচ্ছে না, এখানে বন্ড ফর্ম করছে, তাহলে এখানেও ডটেড বন্ড, আবার এই বন্ডটা ব্রেক করছে সিবিআর, তাহলে এখানেও ডটেড বন্ড। এবার ওইচ ইলেকট্রন দিচ্ছে, তাহলে কি আগে নেগেটিভ ছিল, ও কী হবে, ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, ডেল নেগেটিভ হবে, আর এই ইলেকট্রন ডেন্সিটি নিচ্ছে, তাহলে এই ডেল নেগেটিভ হবে। তো এই হচ্ছে গিয়ে E2 রিয়াকশনের ট্রানজিশন স্টেট, ঠিক আছে? এটাকে এই চিহ্নটা দিয়ে এক্সপ্লেন করা, সবকটা ট্রানজিশন স্টেটকে এই চিহ্নটা দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। তারপরে তাহলে কি প্রোডাক্ট দিচ্ছে, এই OH, এইচটাকে ক্যাপচার করে H2 হয়ে যাচ্ছে, এই ইলেকট্রনটা এখানে পড়ছে, আর এই বিআরটা বেরিয়ে যাচ্ছে, তাহলে কী হবে, এখানে CH2 বন্ড CH2 আর H2 প্লাস আমার Br মাইনাস জেনারেট করছে, ঠিক আছে? এখানে তাহলে Br মাইনাস জেনারেট করছে, এটা লিখেছি এখানে। যাই হোক, তাহলে মনে রাখবো যে স্টিরিও ইলেকট্রনিক ক্রাইটেরিয়া কিন্তু 180 মেনটেন করতেই হবে E2 রিয়াকশানে। আর E2 রিয়াকশনের রেট কিসের ওপর ডিপেন্ড করে, ও কিন্তু বোথ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আর নিউক্লিওফাইল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, এটা এখানে লিখেছি। এরপরে চলে আসছি সেইট-জেপ আর হফম্যান রুল, ঠিক আছে? সেইট-জেপ আর হফম্যান রুল কখন হবে তার সবচেয়ে ভালো হয়, আমি আরেকটা এক্সাম্পল এখানে দিয়ে দিই। এইখানে যেমন এখানে আমি পড়েছিলাম ইথাইল ব্রোমাইড দিয়ে, ধরো আমি এমন একটা এক্সাম্পল নিচ্ছি, এটা ধরো আইসোপ্রোপাইল ব্রোমাইড নিলাম, ঠিক আছে? তাহলে আমার বেসিক্যালি কী হয়, এই বিটা হাইড্রোজেন ব্রোমিন যে কার্বন আছে সেটা কী হলো আলফা, আর পরেরটাকে বলে বিটা। এবার বিটা এটাও দেখো দুটোই সিমিলার, দুটোই মিথাইল, তাহলে যে কোনো একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করতে পারে। এই ওইচটা ধরো এই হাইড্রোজেন নিল, এর ইলেকট্রন এঁকে দিল, বিআর বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে এরকম হবে, প্রোপিন পাবো, ঠিক আছে? বা এখানে একটাই বিটা ছিল, এখানে একটাই বিটা কার্বন ছিল, একটাই বিটা হাইড্রোজেন একই রকম ছিল। তাহলে যদি কোনো আনসিমেট্রিক্যাল কেস হয়, যদি আমি ধরো 2-ব্রোমোবিউটেনের জন্য যদি দেখি, যেখানে একটা ইথাইল একটা মিথাইল, ঠিক আছে? যদি এরকম আনসিমেট্রিক্যাল কেস হয় তখন কি হবে, তখনই আসবে কিন্তু আমাদের দুটো রুল, সেইট-জেপ আর হফম্যান, ঠিক আছে? আনসিমেট্রিক্যাল হ্যালাইডগুলোর ক্ষেত্রে এই রুলগুলো ইউজ হয়। তো সেইট-জেপ রুল কী বলছে, দ্য সেইট-জেপ রুল স্টেটস দ্যাট নিউট্রাল সাবস্ট্রেট অ্যালকিল হ্যালাইড ধরো possessing two different types of beta hydrogen yield predominantly more highly substituted alkene। তাহলে কি বলছে, সেইট-জেপে কী হয়, যারা আনসিমেট্রিক্যাল অ্যালকিন যারা বা অপ্রতিসম অ্যালকিনরা
সেইটজেপ রুল অনুসারে সবচেয়ে সাবস্টিটিউটেড অ্যালকিলগুলো কিন্তু মেজর প্রোডাক্ট হিসাবে প্রডিউস করে। ঠিক আছে, তো আমি এক্সাম্পল দিই, সবচেয়ে ভালো বুঝতে পারবে। ধরো এইখানে একটা এক্সাম্পল দিয়েছি 2-ব্রোমোবিউটেন, ঠিক আছে, CH3 CHBr CH2 CH3 থেকে যদি আমি সোডিয়াম ইথক্সাইড ইথানল যদি আমি ট্রিট করি, ঠিক আছে, এটাকে KOH ইথানলও করতে পারতাম, সেটা কোনো অসুবিধা নেই। সোডিয়াম ইথক্সাইডও একটা বেস, তো সোডিয়াম ইথক্সাইডকে যদি আমি ইথানল মিডিয়ামে যদি রিয়াকশান করি, মানে অ্যালকোহলিক মিডিয়ামে, তো এইখান থেকে বিউট-1 আর বিউট-2 এই দুটো প্রোডাক্ট জেনারেট হয়, যেখানে বিউট-2 হলো গিয়ে 81% বা মেজর, এখানে বিউট-1 হলো গিয়ে 19% বা মাইনর। তো এইখানে যে মোর সাবস্টিটিউটেড যেটা, সেটা হচ্ছে যদি কোনো নিউট্রাল, মনে রাখবে এটাই, যখন কোনো নিউট্রাল সাবস্ট্রেট হবে সেখানে সেইটজেপ প্রোডাক্টটা কিন্তু মেজর দেবে। ঠিক আছে, এখানে সেইটজেপ প্রোডাক্টটা মেজর দেবে। আর কোন প্রোডাক্টটা মেজর হবে, যেটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। মোর সাবস্টিটিউটেড মানে এটাই যে মনে রাখবো, যে সমস্ত অ্যালকিনে দেখবো অ্যালকিল গ্রুপ বেশি আছে, যেমন এই অ্যালকিনে ডবল বন্ড বিয়ারিং কার্বন কোন দুটো, এই দুটো। ঠিক আছে, এই কার্বনে কি একটা H একটা CH3, এই কার্বনে একটা H একটা CH3, মানে এইখানে দুটো কার্বনে কিন্তু একটা একটা করে অ্যালকিল গ্রুপ আছে। এই এক্সাম্পলটায় আসো, এই এক্সাম্পলটায় দেখো, এটা CH2 এটা CH2 আর ওটা CH। দেখো এই কার্বনে কি আছে, এই কার্বনে ইথাইল আছে আর H আছে, কিন্তু এই কার্বনে দুটোই হাইড্রোজেন, তাহলে এটা কিন্তু লেস সাবস্টিটিউটেড আর এটা মোর সাবস্টিটিউটেড। বা ভালো করে বলে কেন মোর সাবস্টিটিউটেডটা বেশি স্টেবল সেটাও বুঝতে হবে। রিজনটা এটাই যে মোর সাবস্টিটিউটগুলো কেন বেশি স্টেবল, এখানে কটা আলফা কার্বন আছে, দুটো, এখানে আলফা কার্বন একটা, আলফা হাইড্রোজেন কটা, 6টা, এটা দুটো। তাহলে মনে রাখবো যেখানে আলফা হাইড্রোজেন বেশি আছে, যে সমস্ত অ্যালকিনে আলফা হাইড্রোজেন বেশি আছে, তার সে তত বেশি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দেখাবে। যার যত বেশি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার সে তত বেশি স্টেবল। তাহলে এই অ্যালকিনটা মোর স্টেবল দেন এটা। ঠিক আছে, তাই ও কিন্তু নিউট্রাল কোনো অ্যালকিল হ্যালাইডগুলো, নিউট্রাল আনসিমেট্রিক্যাল অ্যালকিল হ্যালাইডগুলোকে যখন কোনো বেস দিয়ে ট্রিট করা হয়, তখন ও মোস্ট সাবস্টিটিউটেড প্রোডাক্টগুলোকে মেজর হিসাবে দেয়। এটাই হচ্ছে কিন্তু সেইটজেপ রুল। ঠিক আছে, আর হফম্যান রুল কি? হফম্যান রুল বলছে, দ্য হফম্যান রুল স্টেটস দ্যাট এলিমিনেশন প্রডিউস প্রিডমিনেন্টলি দ্য লেস সাবস্টিটিউটেড অ্যালকিন ইফ দ্য লিভিং গ্রুপ ইজ ফ্লোরাইড অর পজিটিভলি চার্জ। মানে বলতে চাইছে যে হফম্যান রুল বলছে যদি লিভিং গ্রুপটা ফ্লোরাইড মানে ফ্লোরিন, অথবা মানে ফ্লোরিন বলাটা ভুল, ও যখন লিভ করবে ফ্লোরাইড মানে F- হিসাবে করবে, লিভিং গ্রুপ যখন ফ্লোরাইড হবে অথবা কোনো পজিটিভলি চার্জ হবে, তখন লেস সাবস্টিটিউটেড অ্যালকিনটা হবে গিয়ে আমার মেজর প্রোডাক্ট। ঠিক আছে, এটা মনে রাখবো। এইটা আরেকবার মেকানিজমটা একবার বলি, যেমন এইখানে কিন্তু দুটো টাইপের হাইড্রোজেন আছে। ঠিক আছে, এটা তো এক্সপ্লেন করিনি, যাই হোক, এইখানে দেখো দুটো টাইপের হাইড্রোজেন আছে, তাই তো। এটা কি CH3 হাইড্রোজেন, এটা CH2 হাইড্রোজেন, দুটো কিন্তু বিটা, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা বিটা। ঠিক আছে, এটা আলফা, এই দুটো বিটা। তাহলে কী করবে, তার এই ইথক্সাইডটা এই এইচটাকে ক্যাপচার করলো, করে এই ইলেকট্রনটাকে এঁকে দিল, এখান থেকে বিআরটা লিভ করতে পারে। মানে আমি পাথ বি, এটা পাথ বিটা দেখাচ্ছি, এটা এই হাইড্রোজেনটাকে আমি বি পাতে নিচ্ছি, তো ও যখন এঁকে নেবে, ইলেকট্রন এঁকে দেবে, এই বিআরটা বেরিয়ে যাবে। তাহলে এটা আমি কী পাবো, এখানে ডবল বন্ড হবে, এইটা পাবো। আর যদি ও এই হাইড্রোজেনটা ক্যাপচার করে, মানে এ পাথওয়েতে, এই ইলেকট্রন এঁকে দেবে, মানে এখানে ডবল বন্ড পাবে, যেটা এইখানেও আসবে। সিমিলারলি এখানেও তাই, এখানেও যদি মিথক্সাইডটা এই হাইড্রোজেনকে নেয়, এখান থেকে এই ইলেকট্রনটা এখানে দিলে এই এফটা বেরিয়ে গেলে এখান থেকে কিন্তু আমি এটা পাবো লেস সাবস্টিটিউটেড, এটা 95% হয়। আর যদি এই হাইড্রোজেনটাকে নিই তাহলে এখান থেকে এইটা পাবো, এটা 5% হয়। এবার কেন এটা মেজর হয়ে গেল, এটা কেন মাইনর হলো, সেটা আমি এক্সপ্লেন করব। এটা রিজনটা হলো এটা, যে আমি যখন সেইটজেপ পড়ছিলাম, সেইটজেপে বা নর্মাল যে কোনো ক্ষেত্রেই যখন আমি এই কেসটা যখন থাকবে না, তখন নিয়ম হচ্ছে গিয়ে এই যে হাইড্রোজেনকে যখন ওইচ ক্যাপচার করছে বা ব্রোমিন লিভ করছে, এটা কিন্তু সাইমালটেনিয়াসলি হয়, মানে একই সাথেই হয় এটা। কিন্তু এইখানে যখন রিয়াকশনটা হয় তখন কিন্তু এটা একসাথে হয় না। এইখানে যে এইচটাকে যখন ও ক্যাপচার করে, তখন এই এইচটা ক্যাপচার কিন্তু আগে হয় ফ্লোরাইড লিভিংয়ের থেকে, মানে এই প্রসেসটা একটু আগে হয় ওইচ ক্যাপচারটা। তাহলে ওইচ ক্যাপচারটা যদি আগে হয় তাহলে কি হবে, কিছু একটা সার্টেন টাইমের জন্য এখানে নেগেটিভ চার্জ ক্রিয়েট করবে, মানে এই কার্বনটা তো করবে। ঠিক আছে, এটাকে যদি আমি 1 নম্বর কার্বন ধরি, IUPAC অনুযায়ী 1 2 3 4 যদি এরকম কার্বন ধরি, তাহলে 1 নম্বর কার্বনে আমার নেগেটিভ চার্জ ক্রিয়েট করবে, আর এখানে এই বিটা হলে এই কার্বনটা করবে 3 নম্বর কার্বনে। ঠিক আছে, দুটো কার্বনে নেগেটিভ চার্জ করবে, দু রকমই তো পসিবিলিটি আছে। এবার দেখতে হবে কোথায় নেগেটিভ চার্জ বেশি স্টেবল। ঠিক আছে, সেই যেখানে নেগেটিভ চার্জ বেশি স্টেবল হবে সেই পাথও এটা ফলো করবে, সেখান থেকে মেজর দেবে। এবার এখানে নেগেটিভ চার্জ মানে CH2 নেগেটিভ, আর এখানে নেগেটিভ মানে CH3 বন্ড CH নেগেটিভ। তাহলে এখানে দেখো এই যে
সিএইচ নেগেটিভ হচ্ছে, এর সাথে কি একটা প্লাস আই এফেক্ট আছে মিথাইলে, তার প্লাস আই এফেক্ট হলে কী হয়, নেগেটিভ চার্জরা ডিস্টেবিলাইজ হয়ে যায়, তাহলে এই স্টেবিলিটি কিন্তু কমে যাবে। আর এখানে কিন্তু অ্যাজ সাচ কোনো ডিস্টেবিলাইজ ফ্যাক্টর নেই, বা স্টেবিলাইজ ফ্যাক্টর নেই, বা ডিস্টেবিলাইজ ফ্যাক্টরও নেই, কিন্তু এখানে একটা ডিস্টেবিলাইজ ফ্যাক্টর আছে, তাই এ কিন্তু মোর স্টেবল। এখানে কিন্তু কোনো আই এফেক্ট কিছু নেই, এখানে একটা আই এফেক্ট আছে, প্লাস আই কিন্তু স্টেবিলিটি ডিক্রিজ করে দেবে। তাই কিন্তু এই প্রোটনটা স্টেবিলিটি বেশি, মানে এই এখানে যে নেগেটিভ চার্জ তৈরি হবে তার স্টেবিলিটি বেশি, তার নেগেটিভ চার্জ সে স্টেবিলিটি বেশি হলে করেসপন্ডিং হাইড্রোজেনটা কী হয়, বেশি অ্যাসিডিক হয়, তাহলে এই প্রোটনটা কিন্তু ইজিলি ক্যাপচার হবে, তো এই কিন্তু এই মেজর প্রোডাক্ট হিসাবে এই আনসাবস্টিটিউটেড প্রোডাক্টটাকে ও মেজর হিসাবে দেবে। আর এখানে লেস সাবস্টিটিউটেড, যেটা মোর সাবস্টিটিউটেড সেটা কিন্তু আমার মাইনর হয়ে যাবে, ঠিক আছে, আর লেস সাবস্টিটিউটেডটা আমার মেজর হয়ে যাবে। তো এইখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সিমিলার এক্সাম্পল, ঠিক আছে। এই এটা পজিটিভ চার্জ গ্রুপ ধরেছি, এটা NMe3 গ্রুপ, ঠিক আছে, প্লাস NMe3 গ্রুপ। বেসিক্যালি এটা একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম একটা কম্পাউন্ড, ঠিক আছে। তো এখানেও দুটো টাইপের বিটা হাইড্রোজেন, যেটার সাথে অ্যাটাচ হচ্ছে সেটা আলফা, আর পাশের দুটো বিটা। এখানেও ঠিক একই রিজন, এটা 95 হবে, এটা 5% হবে, ঠিক আছে। এখানেও সেই অ্যাসিডিটির গল্প দিয়েই হবে, বা নেগেটিভ চার্জ স্টেবিলিটি দিয়ে। এবার চলে আসবো E1 রিয়াকশানে। E1 রিয়াকশানে কী বলছে, হোয়েন টারশারি বিউটাইল ক্লোরাইড ইজ হিটেড উইথ সোডিয়াম ইথক্সাইড ইন ইথানল, ইট প্রডিউসেস 2-মিথাইল প্রোপিন, ঠিক আছে। এই রিয়াকশানটা E1 মেকানিজমে হয়। কী হয়, প্রথমে এখানে SN1 মতো RDS বা ফার্স্ট স্টেপে এই বন্ডটা আয়নাইজ হয়ে যায়, দিয়ে ক্যাটায়ন তৈরি করে। পরের স্টেপে কী করে, আমি যে ইথক্সাইড আয়ন ইউজ করেছি, ইথক্সাইডটা কী করবে, এর প্রোটনটাকে ক্যাপচার করবে, এই ইলেকট্রনটা এই কার্বনে দিয়ে এখানে একটা অ্যালকিন জেনারেট করবে। এখানে যে রেট অফ রিয়াকশন সেটা কিন্তু শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডের ওপর ডিপেন্ড করে। তাহলে এখানে দুটো স্টেপ, যেখানে প্রথমটা হচ্ছে স্লো স্টেপ, পরেরটা হচ্ছে কি ফার্স্ট স্টেপ, তাহলে এখানে রেটটা কিন্তু এই স্লো স্টেপের ওপর ডিপেন্ড করবে, বা অ্যালকিল হ্যালাইডের ওপর ডিপেন্ড করবে, ক্লিয়ার। তো এইবার চলে আসছি, তাহলে E2 রিয়াকশনের ক্ষেত্রে দেখলাম কি, তাহলে ও কিন্তু E2 রিয়াকশন নিউক্লিওফাইলের বা বেসের কনসেন্ট্রেশন বা নেচারের উপর ডিপেন্ড করে, কিন্তু E1 কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে। তো এইবার চলে আসছে একদম এলিমিনেশন ভার্সেস সাবস্টিটিউশন একটা পয়েন্ট পড়ছি, মানে কখন এলিমিনেশন হবে, কখন সাবস্টিটিউশন হবে, বা সাবস্টিটিউশন হলে কোন সাবস্টিটিউশন হবে, বা এলিমিনেশন হলে কোন এলিমিনেশন হবে, সেটা আমি দেখব, ঠিক আছে, সেটা আমি দেখব। তো এবার প্রথম এক্সাম্পলটা দিচ্ছি, যে নিউক্লিওফাইল দ্যাট আর স্ট্রং বেসিস ফেভার এলিমিনেশন ওভার সাবস্টিটিউশন, ঠিক আছে। যে সমস্ত নিউক্লিওফাইল হচ্ছে স্ট্রং বেস, সে কিন্তু সবসময় কী করবে, সে সবসময় এলিমিনেশন দেবে, ঠিক আছে। যেমন ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, একটা টারশারি বিউটাইল ক্লোরাইড নিচ্ছি, তার সাথে ইথানল রিয়াকশন করাচ্ছে, সে কিন্তু সবসময় এরকম কী দেবে, এটা SN1 প্রোডাক্ট দেবে, ঠিক আছে, বা সাবস্টিটিউটেড প্রোডাক্ট দেবে। কিন্তু আমি যদি এটা ইথক্সাইড ইউজ করি, ঠিক আছে, এটাও নিউক্লিওফাইল, ঠিক আছে, কিন্তু এর তুলনায় এর বেসিসিটি অনেক বেশি, ঠিক আছে। তাহলে বললাম যার বেসিসিটি বেশি সে কিন্তু সবসময় চাইবে এলিমিনেশান দিতে। এ কী করবে, এ কিন্তু এর সাথে E1 রিয়াকশন করে এরকম একটা প্রোডাক্ট দেবে, ঠিক আছে। তো 2 নম্বর দেখি কী বলছে, নিউক্লিওফাইল আর বেসিস দ্যাট আর বাল্কি ফেভার এলিমিনেশন ওভার সাবস্টিটিউশন। যে সমস্ত বেসগুলো বা নিউক্লিওফাইলগুলো হচ্ছে গিয়ে বাল্কি, বেসিক্যালি বাল্কি বেস যেগুলো, সেগুলোকে বলে নন নিউক্লিওফিলিক বেস, যেমন পটাশিয়াম টারশারি বিউটক্সাইড, এগুলো হলো নন নিউক্লিওফিলিক বেস, মানে এর কোনো নিউক্লিওফিলিসিটি নেই। নিউক্লিওফিলিসিটি মানে কি বলেছিলাম, যে নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটির একটা বেসিক ডিফারেন্স আছে, এই জিনিসটা বুঝতে হবে, যে আমার ওইচটা নিউক্লিওফাইল হিসাবে বিহেভ হচ্ছে, বা কখনো কখনো বেস হিসাবে বিহেভ হচ্ছে। এবার কেন নিউক্লিওফাইল হচ্ছে কি, তখন যখন সে কার্বন সেন্টারে অ্যাটাক করছে, আর যখন সে প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করছে তখন সে কিন্তু বেস। তাহলে ওইচ কিন্তু নিউক্লিওফাইল সেই সাবস্টিটিউশন রিয়াকশনে, আর বেস হচ্ছে কি এলিমিনেশন রিয়াকশন, ঠিক আছে। তো পটাশিয়াম টারশিয়ারি বিউটক্সাইড নিজেরই একটা লার্জ স্ট্রাকচার, ও কিন্তু কার্বন যেহেতু টেট্রাহেড্রাল, সেখানে কিন্তু অ্যাপ্রোচ করতে পারবে না ওর স্ট্রাকচারের জন্য, তাই ও কিন্তু ছোট প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করা তার পক্ষে ইজি, তাই ও কিন্তু সবসময় এলিমিনেশন রিয়াকশান দেখাবে বা বেস হিসাবে বিহেভ করবে। তাই ও কিন্তু যখন KOH নিচে দেখো সাবস্টিটিউশন করেছে, যখন আমি পটাশিয়াম টারশিয়ারি বিউটক্সাইড নিয়েছি ও কিন্তু আমার এলিমিনেশন করেছে। আর মনে রাখবে, হায়ার টেম্পারেচার ফেভার্স দ্য এলিমিনেশন ওভার সাবস্টিটিউশন। হায়ার টেম্পারেচার হলে সে কিন্তু এলিমিনেশন রিয়াকশন করবে। রিজনটাই এটা, যে আমার সাবস্টিটিউশন রিয়াকশানে বেসিক্যালি দেখবে দুটো থেকে, বা সাবস্টিটিউশন রিয়াকশানে দেখবে একটা মানে সাবস্টিটিউশন রিয়াকশানের থেকে এলিমিনেশন রিয়াকশানে বন্ড ব্রেকিং বেশি হয়, ঠিক আছে।
যত বন্ড ব্রেকিং বেশি হয় তত বেশি এনার্জি লাগে, বেশি এনার্জি লাগলে সেখানে টেম্পারেচার বেশি লাগবে, তাই এলিমিনেশন রিয়াকশানে কিন্তু বেশি টেম্পারেচার লাগে বা বেশি টেম্পারেচারে এলিমিনেশন রিয়াকশান ভালো হয়। ঠিক আছে, এবার সাবস্ট্রেট স্ট্রাকচারের উপর কীভাবে ডিপেন্ড করে এলিমিনেশন সাবস্টিটিউশন সেগুলো একটু দেখব। তো প্রথমেই চলে আসছি, এইগুলো মনে রাখবো যে টারশারি অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে, এসএন1 রিয়াকশানে দেয়, আর সে কখনো কখনো বলছে ইট ক্যান এলিমিনেট বাই আইদার E2 or E1, ঠিক আছে, E1 ক্যান অকার অনলি উইথ সাবস্ট্রেটস দ্যাট ক্যান আয়নাইজ টু গিভ রিলেটিভলি স্টেবল কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এই জায়গাটা মনে রাখবো যে টারশারি অ্যালকিল হ্যালাইড কিন্তু এসএন1 দেয়, এসএন2 দেয় না, কারণ ব্যাক সাইড এটা ফিজিবল না। এবার টারশারি অ্যালকিল হ্যালাইড E2ও দিতে পারে, E1ও দিতে পারে। ঠিক আছে, এবার E2টা কেন দেবে এটা একটু বোঝার জায়গা। E2 কী করে, E2 তখনই দেবে যখন খুব স্ট্রং বেস ইউজ করবো। ঠিক আছে, যেমন পটাশিয়াম টারশিয়ারি বিউটক্সাইড ইউজ করবো, তখন কিন্তু সেই E2 দেবে, বা কনসেন্ট্রেশন অফ বেস হাই, তখন কিন্তু E2 দেবে, E1 দেবে না। আর E1 কখন দেবে, E1 যখন উইক বেস ইউজ করবো, যখন ওয়াটার ইউজ করবো। টারশারি অ্যালকিল হ্যালাইড ইউজ করেছি আর আমি বেস হিসাবে আমি কি বললাম ওয়াটার ইউজ করেছি, তখন কিন্তু সে E1 দেবে। আর E1 বেসিক্যালি হয় যেখানে স্টেবল কার্বোক্যাটায়ন থাকে সেখানেই হওয়ার প্রবাবিলিটি আছে, মানে সেকেন্ডারি প্রাইমারি এদের ক্ষেত্রে, প্রাইমারি বলছি, সেকেন্ডারি টারশারি এদের ক্ষেত্রে কিন্তু E1 হওয়ার প্রবাবিলিটি আছে, বা বেনজাইল অ্যালাইল এদের ক্ষেত্রে কিন্তু E1 হওয়ার প্রবাবিলিটি বেশি। আর সেখানে বেসটা থাকতে হবে উইক, তবেই কিন্তু E1 হওয়ার প্রবাবিলিটি বেশি। তো এইবার চলে আসি আরেকটা এক্সাম্পলে। তো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে তাহলে বললাম এসএন2 হবে না, কারণ ব্যাক সাইড এটা ফিজিবল না। স্ট্রং বেস হলে E2 হবে, যেমন স্ট্রং বেস ধরো আমি পটাশিয়াম টারশারি বিক্রিয়া নিতেই পারতাম, বা এখানে আমি OH নিচে, OH-ও একটা স্ট্রং বেস। এ কিন্তু দেখো OH হলে কি হতো, কি OH আর আমি কি হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, মনে রাখবো OH-এর সাথে যদি আমি অ্যাকোয়াস ইউজ করি তাহলে কিন্তু আমার এখানে কিন্তু SN1 হয়ে যেত। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এখানে কিন্তু এটাই বোঝা যে OH-এর সাথে, এই দেখো পরের এক্সাম্পলটা আছে, OH-এর সাথে বা H2O দিয়েও দেখাতে পারি। ঠিক আছে, OH-এর সাথে যদি আমি ওয়াটার ইউজ করতাম তাহলে কিন্তু SN1 হতো। OH-এর সাথে যদি আমি অ্যালকোহল ইউজ করেছি তো এটা এলিমিনেশন হবে, আর এই এলিমিনেশনটা হবে ভায়া E2, যেহেতু স্ট্রং বেস। যদি আমি উইক বেস ইউজ করি তাহলে কিন্তু SN1 E1 দুটো প্রোডাক্টের একটা মিক্সচার দেখা যায়। ঠিক আছে, SN1 যদি H2 ইউজ করি SN1 হিসাবে অ্যালকোহল দেবে, আর E1 হয়ে অ্যালকিন দেবে। ঠিক আছে, তা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যদি আমি ইউজ করি তাহলে প্রাইমারি ক্ষেত্রে কী হবে, শুধুমাত্র SN2 আর E2 হবে। ঠিক আছে, কোনো E1 SN1-এ কোনো গল্প নেই। এবার কখন SN1 হবে, কখন E2 হবে, SN2 হবে আর কখন E2 হবে এটা দেখতে হবে। যদি আমি স্ট্রং বেস আর স্ট্রং নিউক্লিওফাইল ইউজ করি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। স্ট্রং বেস স্ট্রং নিউক্লিওফাইল মানে ধরো তখন দেখবো কোন সলভেন্টটি ইউজ করছি, সেটা আমার অ্যালকোহল না ওয়াটার। যদি আমি ওয়াটার ইউজ করি তাহলে সেটা হবে আমার কি অ্যালকোহল, আর যদি আমি অ্যালকোহল ইউজ করি তাহলে সেটা হবে আমার অ্যালকিন। আর মনে রাখবে টেম্পারেচারও বেশি হবে এলিমিনেশনে, এটা মাথায় রাখবো। তাহলে এটা SN2, এটা E2। এইবার ধরো আমি স্ট্রং বেস ইউজ করেছি আর স্টেরিক্যালি হিন্ডার্ড, বা স্ট্রং বেস আর স্টেরিক্যালি হিন্ডার্ড আমি একটা বেস ইউজ করছি। ঠিক আছে, স্ট্রং আর স্টেরিক্যালি হিন্ডার্ড, তখন অলওয়েজ কী হবে আমার E2 হবে। যেমন এই পটাশিয়াম টারশিয়ারি বিউটক্সাইড, ঠিক আছে, পটাশিয়াম টারশিয়ারি বিউটক্সাইড ইউজ করলে জেনারেলি E2ই হয়। ঠিক আছে, বলে রাখলাম এটা। সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডের জন্য কী হবে, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডের অনেক প্রবাবিলিটি আছে, এখানে চারটেই হতে পারে, SN1 SN2 E1 E2 সবই হতে পারে। এই জিনিসটা পার্টিকুলারলি জয়েন্টের জন্য। ঠিক আছে, তো একটু করিয়ে দিলাম যখন পড়াচ্ছি। ঠিক আছে, তো এইখানে দেখো যখন আমি স্ট্রং বেস আর নিউক্লিওফাইল ইউজ করবো তখন SN2 আর A2 দুটোই হবে, যদি সেকেন্ডারি ইউজ হতো। ঠিক আছে, সেখানে মিক্সচার অফ প্রোডাক্ট দেয়। ঠিক আছে, যদি আমি OH ইউজ করি মানে SN2 OH অ্যালকোহল, এটা মনে রাখবো যে SN2ও দেবে E2ও দেবে। SN2টা কম হয় যেহেতু অ্যালকোহল ইউজ করছি, SN2টা কম হয়, E2টা বেশি হয়। ঠিক আছে, আর স্ট্রং বেস আর স্ট্রং অ্যান্ড লার্জ বেস যদি ইউজ করি, বললাম লার্জ আর স্ট্রং ইউজ হলে সবসময় যে কোনো সাবস্ট্রেটই হোক সেটা E2ই দেবে। ঠিক আছে, এলিমিনেশন। আর যদি উইক নিউক্লিওফাইল আর বেস ইউজ করি, উইক নিউক্লিওফাইল মানে ওয়াটার, সেখানে কী দেবে SN1 আর E1, এটাও দেখেছি আগে, টারশারি ক্ষেত্রেও দেয়, সিমিলারলি ক্ষেত্রেও তাই দেবে, সেকেন্ডারি ক্ষেত্রেও SN1 আর E1 দেবে।